আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমার নবজন্ম হতে চলেছে মা। আজ আমার খুব মনে পড়ছে আমার অভাগিনী মায়ের কথা, বিশাল সর্দারের কথা। তারা দুজনেই স্বপ্ন দেখত আমি একদিন রাজরানী হব। আজ তোমার আশীর্বাদে আমি রানী হতে চলেছি মা। মা, বিশাল সর্দার, এদের স্বপ্ন সার্থক হতে চলেছে। আমি তোকে বলেছিলাম না তুই একদিন রাজরানী হবি। আমার কথাটা মিলিয়ে নিস, তুই সত্যি একদিন রাজরানী হবি। তুই সর্দারের মতো আমার কথা দে, তুই চোখের জল ফেলবি না, তুই রাজরানী হবি। হে মা বিশালাক্ষী, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি আমার দায়িত্ব কর্তব্য যেন ঠিকভাবে পালন করতে পারি, কোনোদিনও আমার দায়িত্ব কর্তব্য থেকে বিচ্যুত না হই। যত ঝড় ঝাপটা যাই আসুক না কেন, আমি আমার লক্ষ্যে যেন স্থির থাকতে পারি। বাবা ঠাকুরের স্বপ্ন ও আদর্শকে যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি। বাইরের রানীগিরি যেন আমার অন্তরাত্মায় কোনো ছাপ না ফেলে। মাগো, দয়া করে আমাকে এই আশীর্বাদই করো মা। পারলাম না প্রফুল্ল, তোমায় দেওয়া কোনো কথাই রাখতে পারলাম না। না পারলাম তোমায় লেখাপড়া শেখাতে, নাই পারলাম কাব্যরসের আস্বাদ দিতে। তার আগেই তোমায় হারিয়ে ফেললাম। আমায় ক্ষমা করো প্রফুল্ল, আমায় ক্ষমা করো। আমি যে আমার অক্ষমতার জন্য যে কি ভীষণ অন্তর্জালায় জ্বলি তা শুধু আমিই জানি, শুধু আমি জানি। এতকাল পরও আপনি ওই মরা মেয়ে মানুষটাকে ভুলতে পারলেন না? না, কি এমন পেয়েছিলেন ওর মধ্যে যা আমার মধ্যে নেই? আমি সারাক্ষণ সেজে গুজে শুধু আপনার মন পাওয়ার চেষ্টা করি, আপনার যাতে সংসারে মন বসে, তার জন্য সন্তানও আনলাম। আপনার তবু আমাকে মনে ধরলেন। নয়ন বউ, যে ব্যাপারে জানো না সেই ব্যাপারে কথা বলবে না তো। আর কথায় কথায় কাঁদবে না তো। বিরক্ত লাগে তোমার এই ছিচকা দুনেপনা। কোথায় যাচ্ছেন? আপনার সাথে একটা কথা ছিল। বলো। আচ্ছা, আমার বাড়িতে সরস্বতী পূজা করতে পারি না? সরস্বতী পুজো? আমার খুব ইচ্ছে করছে সরস্বতী পুজো করতে। আমি বিলাস মামাকে বলেছি, বিলাস মামা বলেছে আমাকে কুমোরপাড়া থেকে মূর্তি এনে দেবে। কিন্তু রাত্রে কি করে পুজো হবে? কাল সকালে পুজো করব। শ্রী পঞ্চমী তিথি কাল অবধি থাকবে। আমি ভোরবেলা উঠে সব ব্যবস্থা করে নেব, আপনি শুধু মত দিলেই হবে। নিশ্চয়ই পুজো করবে। এ বাড়িতে কোনোদিনও সরস্বতী পুজো হয়নি, কিন্তু এবার থেকে হবে। বিদ্যার দেবীকে যদি আরাধনা করে এ দেশের মেয়েরা বিদ্যা অর্জন করতে পারে, তাহলে এই দেশ থেকে অশিক্ষা আর কুসংস্কারের অন্ধকার কেটে যাবে। চল, আমিও যাবো তোমার সঙ্গে মামার কাছে। চল। দাঁড়ান, আপনি এখনো ভূত প্রফুল্লর নাম জপতে পারেন, সাগরের পুজোর কথায় এক কথায় আপনি চলে যেতে পারেন, কিন্তু আমার সাথে ভালো করে দুটো বসে কথাও বলতে পারেন না। আমাকে আপনার নজরেই পড়ে না। পড়েছে তো, তুমি যে প্রফুল্ল শাড়ি পরেছো সেটা আমার নজরে পড়েছে, কিন্তু ও শাড়ি তোমার পরা উচিত হয়নি। কেন? যে মরে গেছে সে কি আবার আসবে নাকি তার শাড়ি চাইতে?
যাকে এত অপছন্দ তার শাড়ি পরাই বা কেন? আর সরস্বতী পুজো এত উৎসাহ দিচ্ছে কেন জানো? এই পুজো করে মানুষের অশিক্ষার অন্ধকার যাতে দূর হয় সেটাই মায়ের কাছ থেকে প্রার্থনা করব। তুমি সেসব বুঝবে না। চলো সাগর, নয়নের সাথে কথা বলা মানে বাজে সময় নষ্ট করা। চলো। আমাকে আপনি খুব তেজ দেখিয়ে গেলেন না? এবার আমিও দেখব আপনার এই তেজ আমার বশ হয় কিনা। কোথায় যাবেন আপনি আমার হাত ছাড়িয়ে? এবার প্রতিবাবার দ্বারস্থ হব আপনাকে আবার আমার বশে করার জন্য। প্রফুল্ল, তুই ঘুমোসনি? না গো প্রার্মা, ঘুম আসছিল না। এত বড় দায়িত্ব নিতে চলেছি। সেটা তো খুব স্বাভাবিক। এত বড় একটা গুরু দায়িত্ব নিলে মানুষের তো নিজের সঙ্গে নিজের একটা লড়াই হবেই। তা এখন একটু শান্ত লাগছে তো? এবার ওঠো, ভোর হয়ে এলো। নদীতে স্নান সেরে প্রস্তুত হয়ে নাও। অভিষেকের ওখানে সবাই তোমার জন্য অপেক্ষা করবে। প্রফুল্লর অভিষেক হওয়ার আগে এটা আপনার কাছে আমার নিবেদন। এর অর্থ কি? এতকাল আমি আপনাকে আদর্শ মেনে এসেছি। আপনি যা আদেশ করেছেন বিনা প্রশ্নে বিনা প্রতিবাদে সেগুলো পালন করে এসেছি। আপনার আদেশ আমি কখনো পিতৃ আদেশ ছাড়া অন্য কিছু ভাবিনি। কিন্তু ঠাকুর, আমি আপনার আদেশ ছাড়া অন্য কারোর আদেশ পালন করতে পারবো না। অন্য কারোর হুকুম আমার পক্ষে তামিল করা সম্ভব না। তার চেয়ে অস্ত্র সমর্পণ করে সরে আসাই ভালো। তোমার কাছে এমন আচরণ আমি আশা করি। এই তোমাকে আমি হাতে করে গড়ে পিঠে তুলেছি। তুমি না আমার অর্জুন? তুমি যা করছো তাতে তোমার মনের দৈন্যতা প্রকট হচ্ছে। মনের দৈন্যতা আমার? তা নয় তো কি, তুমি আত্মগ্লানিতে ভুগছো। তাই তুমি আমার মাকে দলের নেত্রী হিসেবে মেনে নিতে পারছো না। তোমার কাছে দলের আদেশটাই প্রধান হওয়া উচিত। কে আদেশ দিচ্ছে, কেন আদেশ দিচ্ছে, সেটা তোমার দেখা উচিত। তুমি বীর যোদ্ধা, এত সামান্য কারণে তোমার মতন যোদ্ধার অস্ত্র ত্যাগ করা শোভা পায় না। আপনি যদি অপরাধ না নেন তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলো। কেন আপনি প্রফুল্লকে দলের রানী নির্বাচন করলেন? তোমার কি আমার উপরে ভরসা আছে? হ্যাঁ ঠাকুর, আছে। যদি ভরসা করো, যদি বিশ্বাস করো যে আমার সিদ্ধান্ত কখনো ভুল হয় না, তাহলে আমার সিদ্ধান্ত মেনে নাও। কেন আমি আমার মাকে দলের নেত্রী হিসেবে বেছে নিয়েছি তার উত্তর আমাকে দিতে হবে না। সময় বলে দেবে কেন আমার মাকে আমি উত্তরসূরি বেছেছি। তাহলে এখন থেকে আমাকে প্রফুল্লকেই নেত্রী হিসেবে মেনে নিতে হবে। মানুষ বিচার না করে দলের আদর্শ অনুসরণ করে। একদিন দেশ আর দশের মঙ্গলের জন্য
প্রয়োজনে প্রাণ বিসর্জন দেওয়ার যে শপথ নিয়েছিলে সে শপথ ভুলে যেও না। দেশ ও দশের মঙ্গল সাধনই তোমার একমাত্র ব্রত অর্জুন। চারিদিকে মানুষের এত কষ্ট, এত সমস্যা, তা কি তুমি দেখতে পাচ্ছ না? নিজের এই মানসিক সমস্যা সরিয়ে রেখে বাইরে তাকাও। তাহলে বুঝবে তোমার এই সমস্যা কত ক্ষুদ্র, কত তুচ্ছ। আমি তোমাকে এইটুকু বলতে পারি, দেশের মানুষের হিতার্থে যেমন আমার মায়ের মতন রানীর প্রয়োজন, তেমনি ওর পাশে দাঁড়িয়ে ওকে সাহায্য করার জন্য সাধারণ মানুষের জন্য আমার অর্জুনকেও প্রয়োজন। এবার তুমি ভাবো তুমি কি করবে। বিলাস, যা বলেছি সব ঠিক ঠিক মনে আছে তো? হ্যাঁ জানবো, পুরো মুখস্থ করে নিয়েছি কি করতে হবে। এবারে দেখো আমি কেমন করে রাঘব বোয়ালদের ধরবো আর তাদের পেট থেকে একটা একটা করে কথা টেনে বার করবো। কিন্তু কিভাবে জানবো? আমাকে এত প্রশ্ন নয়, তুমি শুধু দেখে যাও তোমার জামাইবাবুর কেরামতি। হ্যাঁ, তুমি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবে, বুঝলে? যদি কোনো গন্ডগোল করো না, তাহলে তোমার এই নিরেট মাথা আমি... ঠিক আছে, চলুন। চলো। মাত্র এই কটা টাকা খাজনা আদায় হয়েছে, অকম্মার ঢেঁকি সব। বলি এই কটা টাকা থেকে কোম্পানিকে কি দেবো আর নিজের কাছে কি রাখবো? তোমরা তো সব মাসোহারা নেওয়ার জন্য হাত পেতে বসে থাকবে। বলি আমার চলবে কি করে? রায়মশাইয়ের জমি নিয়ে তো মহা গেড়ে পড়লাম দেখছি। আর রায়মশাই বলি আরই যায়, বেঁচে বেঁচে সব অপদার্থদের এই খাজনা আদায়ের দায়িত্বে রেখেছে। দূর করে দেবো সব কটাকে, না একবারে দূর করে দেবো। এতদিন হরবল্লভরা যেভাবে খাজনা তুলতে বলেছে এরা সেইভাবেই তুলেছে। আপনি তো কিছু বলে দেননি, তাই আগের নিয়মেই খাজনা তোলা হয়েছে। তাছাড়া এখানকার লোকজনদের অবস্থা খুব খারাপ, বেশি খাজনা দেওয়ার সামর্থ্য নেই, জোর করলেও কিছু পাওয়া যাবে না। তা বললে তো আমি শুনবো না, আমার খাজনা চাই। আমার খাজনা চাই, তাও আবার দ্বিগুণ। কি করে জোগাড় করবে সে তোমরা জানো। যদি না পারো সব কটাকে বরখাস্ত করে আমি নতুন লোক আন। রায়মশাই কি করে জমিদারি চালাতেন সে জেনে আমার কাজ নেই। একটা কথা স্পষ্ট করে জেনে রাখো, এখন থেকে তালুকের জমিদার হচ্ছে আমি। কালকের মধ্যে আমার 500 টাকা চাই। দেখো কি করে জোগাড় করবে। ভালো কথা। এই চক্রবর্তী কোথায় গেল? হ্যাঁ, চক্রবর্তী, ও চক্রবর্তী, এই যে কথা এখানে। এই দেখ কি ব্যাপার কি চক্রবর্তী? হ্যাঁ, এসব খাজনা আদায়ের দায়িত্ব তো তোমার উপর ছিল, তুমি সেসব না করে ওই দূরে গিয়ে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছো কি করতে? হ্যাঁ, কি হলো কি তোমার?
জানি না আপনি কি করে এত নিশ্চিন্তে আছেন, কিন্তু দুশ্চিন্তায় আমার কিন্তু ঘুম বন্ধ হয়ে গেছে। কেন ঘুম না হওয়ার কি আছে? পেটের ব্যামো নাকি? না না, পেটের এমন নয় কর্তামশাই। সেই যে নজর খা খুন হলো, সেটা নিয়ে তো কোম্পানি আবার উঠে পড়ে লেগেছে। বলো কি? নজর খাঁয়ের কাছে যে ভাইজিকে আমি নিয়ে যাওয়ার জন্য বন্দোবস্ত করেছিলাম আর আপনি তাকে বায়না করেছিলেন, সেই খবরটা যদি একবার কোম্পানির কাছে যায় তাহলে আমাদের কি বিপত্তি হবে বুঝতে পারছেন? খোদ নবাবের শ্যালক তিনি, এরপর তো তাকে হত্যার চক্রান্তকারী হিসেবে আমাদেরই না জ্যান্ত কবর দেয়। করতে তুমি ভালো কথা বলতে পারো না? হ্যাঁ, এসব অলক্ষণা কথা কেন বলছো? তা সে বাইজি কি ধরা পড়েছে নাকি? না, ধরা তো এখনো পড়েনি, তবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন কোনোদিনই ধরা না পড়ে। একবার যদি ধরা পড়ে তাহলে তো সে সব সত্যি কথা বলে দেবে। তারপর আমাদের কি হবে কর্তামশাই? আমাদের কি আর বাঁচার কোনো রাস্তা থাকবে? দেখো, এতদিন যখন হয়ে গেছে, আজ সে ধরা যখন পড়েনি, তখন নিশ্চয়ই কোম্পানির চোখ এড়িয়ে পগার পার হয়েছে। আমি ছিলাম তো সে রাতে, আমি তো নিজের চোখে দেখেছি কি ধূর্ত, কি ক্ষিপ্ত তারা। নজর খাঁয়ের লোকেদের একবারে মুহূর্তের মধ্যে কুপঘাত করে দিল। বাপ ঠাকুরদার পুণ্যের জোরে এই পরাণের পরাণ বেঁচেছে চক্রবর্তী। বাপ রে বাপ, ওই বাইজির কি তেজ! বিলাস, বিলাস, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো সেই ছুরিকে, নিয়ে এসো। আজ আমি দুধ আর জল একেবারে আলাদা করে দেবো সবার সামনে। নবাবের আত্মীয়কে খুন করা, তারপর সেই দোষ আমার ঘাড়ে চাপানো। রাখো রাখো, আস্তে 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 আস্তে। হ্যাঁ, আজ একটা হেস্ত নেস্ত করে তবেই ছাড়বো। কি ব্যাপার মশাই, এত চেঁচামেচি কিসের? চেঁচামেচি আবার কি? এবার তো আসল খেলা হবে, লোক জমবে। হ্যাঁ, আমি যাচ্ছি কাটিয়ার সাহেবের কাছে, সঙ্গে একজন সাক্ষী নিয়ে। কিসের সাক্ষী রায়মশাই? যে সে সাক্ষী নয়, এমন একজন সাক্ষী যে মুখ খুলতেই বেরিয়ে পড়বে নজর খাঁকে আসলে কে হত্যা করেছে। একেবারে পালের গোদাটাকে ধরেছি, আমার নামে দোষ চাপানো। হ্যাঁ, সেই কাটিয়ার সাহেবকে যা বলার বলবে। এইবারে টের পাবে হরবল্লভ রায়ের পেছনে লাগার ফল কি হয়। কে কে সাক্ষী? কে সাক্ষী? মেহেরজান বাই। মেহেরজান? সে নিজের মুখেই বলবে কে তাকে বায়না করে নিয়ে গেছিল নজর খাঁর কাছে, আর তারপর সে কি করেছে। মরে যাবো রায়মশাই, মরে যাবো। এরকম করবেন না, দয়া করে এরকম করবেন না, গর্দান চলে যাবে। আর গর্দান ছাড়া বাঁচবো কি করে বলুন? এতদিনে মাছ জালে উঠেছে। তুই সত্যি একদিন রাজরানী হবি। তুই আমার কথা দে পিপি, তুই রাজরানী হবি। তাহলে বলে দিন আমি কি উপায় দিন যাপন করব? চুরি করবে, ডাকাতি করবে।
আমি আমাদের এই দলের রানী নির্বাচন করছি আমার মাকে। যেই বাইজি নজর খাকে খুন করেছিল তার কোনো খোঁজ পাওয়া যায়নি না? না ভাগ্নে, কোম্পানির লোক থেকে পাগলের মতো খুঁজছে। কে এই মানুষটি? আমাকে তো জানতেই হবে। আজ থেকে আমি তোমাদের দেবী চৌধুরানী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।